এবার আমরা শর্টকাটের মাধ্যমে বর্গমূল নির্ণয় শিখব। তো প্রথম অঙ্কটা হচ্ছে 361, তারপর এটা হচ্ছে 900, তারপরে 1521, তারপর হচ্ছে 1369। বর্গমূল নির্ণয় করার আগে আমাদের এই 1 থেকে 10 পর্যন্ত বর্গ সংখ্যাটা আমাদের পূর্ণবর্গ সংখ্যাগুলো ফলো করতে হবে। দেখতে পাচ্ছি 1 এর বর্গ 1, 2 এর বর্গ 4, 3 এর বর্গ 9, 4 এর বর্গ 16, 5 এর বর্গ 25, 6 এর বর্গ 36, 7 এর বর্গ 49, 8 এর বর্গ 64, 9 এর বর্গ 81, 10 এর বর্গ 100। তো দেখতে পাচ্ছি যে যখন পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করলাম, একক স্থানীয় অঙ্কে যদি 1 থাকে তাহলে তার বর্গমূল আমরা 9 অথবা 1 নিতে পারবো। একইভাবে যদি একক স্থানীয় অঙ্কে যদি আমাদের 4 থাকে তাহলে আমরা বর্গমূল 2 অথবা 8 নিতে পারবো। একইভাবে দেখতে পাচ্ছি একক স্থানীয় অঙ্কে যদি 9 থাকে তাহলে তার বর্গমূল 3 অথবা আমরা 7 নিতে পারবো। একক স্থানে যদি 6 থাকে তাহলে তার বর্গমূল 4 অথবা 6 নিতে পারবো। আবার যদি একক স্থানে যদি জোড়ায় 0 থাকে তাহলে বর্গমূলে তার জন্য আমরা একটা 0 নিতে পারবো। এখন আমরা অঙ্কটা করে দেখি। 361 এর বর্গমূল মানে রুট ওভার, আচ্ছা রুট ওভার দিব না 361 এর, তাহলে এখানে ডান দিক থেকে আমাদের জোড়ায় জোড়ায় কাট দেওয়া লাগবে 1 2, তাহলে এই জোড়া আর এইটা। ডান দিক থেকে জোড়ায় জোড়ায় দাগ দেওয়ার পর যদি তার পরবর্তী সংখ্যাগুলো জোড়া না মিলে তাহলে সেটা সিঙ্গেল থেকে যাবে। আচ্ছা, এখন আমাদের দেখতে হবে একক স্থানীয় অঙ্কে কি আছে। একক স্থানীয় অঙ্কে আছে আমাদের 1, তাহলে আমরা এই চার্টে দেখতে পাচ্ছি একক স্থানীয় অঙ্কে 1 অথবা 1 যদি থাকে তাহলে আমরা বর্গমূল 1 অথবা 9 নিতে পারি। তাহলে 1 অথবা 9 নিতে পারি। এখন কথা হচ্ছে আমরা 1 নিব না 9 নিব, এটা আমাদের পরবর্তী স্টেপ। তারপরে আগে এখন দেখতে হবে যে তারপরে অঙ্কটা কি আছে 3, তাহলে 3 এর নিচে পূর্ণবর্গ সংখ্যা কি আছে। তাহলে 3 এর নিচে পূর্ণবর্গ সংখ্যা আছে 1, তাহলে 3 এর নিচে পূর্ণবর্গ সংখ্যা আছে 1, তাই 1 বসাই দিলাম। 3 এর নিচে পূর্ণবর্গ সংখ্যা আছে 1, তাই 1 বসাই দিলাম। এখন আমাদের এইখানে যে অঙ্কটা আছে 1 3 এর সাথে এখন পরবর্তী সংখ্যা গুণ করব। তাহলে 3 এর সাথে পরবর্তী সংখ্যা গুণ করলে 4, তাহলে 3 4 হবে কত 12। এই সংখ্যাটা এই গুণফলটা দেখব এই সংখ্যার চেয়ে বড় না ছোট। যদি বড় হয় তাহলে 3 আর 12, তাহলে বড় হচ্ছে কি 12। যদি বড় হয় তাহলে এখানটার মধ্যে একটা বড় পাবো একটা ছোট পাবো। যদি বড় হয় তাহলে আমরা বড় অঙ্কটা ইউজ করব। তাহলে 361 এর বর্গমূল হবে 1 9 মানে 19। একইভাবে 6 নাম্বার যদি করি তাহলে 900 এর বর্গমূল, তাহলে দেখতে পাচ্ছি আমরা এখানে দেখলাম পূর্ণবর্গ সংখ্যার ক্ষেত্রে যদি জোড়া শূন্য থাকে তাহলে তার বর্গমূল নির্ণয়ের সময় একটা শূন্য আসবে। তাহলে এই ডাবল শূন্যের জন্য আমরা একটা শূন্য, আর 9 এর সমান অথবা 9 এর চেয়ে ছোট যে পূর্ণবর্গ সংখ্যা আছে সেই সংখ্যাটার বর্গমূল কত এটা আমরা খেয়াল করব। এখানে দেখতে পাচ্ছি 9 একটাই পূর্ণবর্গ সংখ্যা, তাহলে 9 এর বর্গমূল হবে 3, তাই এখানে 3 বসে যাবে। একইভাবে গ নাম্বার 1521, তাহলে 1521 তাহলে জোড়ায় জোড়ায় দাগ দেব। একক স্থানে অঙ্ক আছে 1, তাহলে এখানে একক স্থানে অঙ্ক আছে 1, তাহলে একক স্থানে যদি 1 থাকে তাহলে তার বর্গমূল 1 অথবা 9 হতে পারে। তাহলে 1 অথবা 9 হতে পারে। তাহলে 1 হবে কি 9 হবে এটা পরবর্তী স্টেপে আমরা পাবো। এবার বাম দিকে জোড়াতে চলে আসবো। 15 এর নিচে পূর্ণবর্গ সংখ্যা কি আছে? 15 এর নিচে পূর্ণবর্গ সংখ্যা আছে 9, তাহলে 9 এর বর্গমূল হচ্ছে কত 3। এখন এই 3 গুণ করব তার পরবর্তী সংখ্যা, তাহলে 3 আর 4 গুণ করলে হয় কত 12। আমি এই 12 সংখ্যাটা 15 এর চেয়ে ছোট না বড়? অবশ্যই ছোট। যদি ছোট হয় তাহলে আমাদের এইখানে দেখবো যে এই দুইটা অঙ্কের মধ্যে একটা ছোট একটা বড়, তাহলে আমাদের ছোট অঙ্কটা ব্যবহার করতে হবে। তাহলে ছোট অঙ্ক কি আছে এখানে 1, তাহলে এখানে বলতে কত 1, তাহলে 1521 এর বর্গমূল হচ্ছে 31।
একইভাবে আমরা ঘ নম্বর যদি করি তাহলে এখানে আছে 1369, তাহলে ঘ নম্বর 1369 জোড়ায় জোড়ায় দাগ দেই। তাহলে এখন দেখতে পাচ্ছি একক স্থানে অঙ্ক আছে 9, তাহলে দাগের মধ্যে শিখেছি যদি একক স্থানে 9 থাকে তাহলে আমাদের সেই বর্গ সংখ্যা 7 অথবা 3 হতে পারে, 7 অথবা 3 হতে পারে। আচ্ছা, তাহলে এখন দেখো 13 নিচে পূর্ণবর্গ সংখ্যা কি আছে 9, তাহলে 9 এর বর্গমূল কি 3। এখন কথা হচ্ছে যে সংখ্যাটা পাবো বারবার 3 পেয়ে যাচ্ছে, অন্য কিছু পেতে পারি এখানে 3 গুণিত 4 সমান হবে কত 12। মানে এই 12 সংখ্যাটা 13 চেয়ে ছোট না বড়? অবশ্যই বড়। যদি বড় হয় তাহলে আমরা বড় সংখ্যাটা ব্যবহার করব। তাহলে এখানে বড় সংখ্যা কি 7, তাহলে এখানে বসবে 7। তাহলে 1369 এর বর্গমূল হবে 37। আশা করি আমরা বুঝতে পেরেছি। আল্লাহ হাফেজ।